গভীর জঙ্গলের একটি ঘরের মধ্যে 25 বছরের যুবতী মেয়ের সাথে 50 বছরের বৃদ্ধের গভীর রাত। কি এমন হয়েছিল যে যুবতী মেয়ের বৃদ্ধের সাথে রাত কাটাতে হলো? পুরো কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। জঙ্গলটা শুধু গভীর নয়, প্রাচীন। এত প্রাচীন যে এর গাছপালার শিকড় হয়তো পৃথিবীর নারীর সাথে বাঁধা। দিনের বেলাতেও এখানে সূর্যের আলো আসতে ছাঁকনির মধ্য দিয়ে, যেন কোনো এক অজানা মায়ায় আটকে যেত পাতার ঘনত্বে। এই সবুজের সমুদ্রের ঠিক মাঝখানে একটা শ্বেতস্বতে কাঠের কুঁড়ে ঘরে থাকতো লতা। গুনে গুনে 3 বছর হয়ে গেল মানুষটা তাকে একা ফেলে চলে গেছে। বুনজরে হুট করেই নিভে গিয়েছিল প্রাণ প্রদীপটা। লতার বয়স আর বা কতই, 24 কি 25। এই ভরা যৌবনে সে বিধবা, কিন্তু তার বৈধব্য পালনের জন্য কোনো সমাজ ছিল না। ছিল শুধু এই অসীম জঙ্গল, আর তার থেকেও অসীম একাকিত্ব। প্রথম ভয় করত। রাত নামলেই জঙ্গলটা যেন জ্যান্ত হয়ে উঠত। শিয়ালের ডাক, বুনো শুয়োরের খোকত শব্দ, বাঘের দূর থেকে ভেসে আসা গর্জন। লতা দরজায় খিলেটে হাঁটুতে মাথা গুজে বসে থাকত। মনে হতো এই বুঝি নড়বড়ে দরজাটা ভেঙে গেল। এখন ভয়টা কমে এসেছে, কিন্তু একাকিত্বটা যেন বিষধর সাপের মতো তার সমস্ত সত্তাকে পেঁচিয়ে ধরেছে। এই একাকিত্ব শুধু মানসিক ছিল না, ছিল শারীরিক। তার সমস্ত শরীর জুড়ে যে স্বাভাবিক চাহিদা, যে উষ্ণতার আকাঙ্ক্ষা, তা এই গভীর অরণ্যের শীতলতায় জমে পাথর হয়ে যাচ্ছিল। আয়নায় নিজের মুখটা সে দেখত। অযত্নেও রূপ যেন ফেটে পড়ছে। এই রূপ, এই যৌবন সবই অর্থহীন। মাঝে মাঝে তার দম বন্ধ হয়ে আসত। এই জঙ্গল থেকে বেরোনোর সাহস তার ছিল না। বাইরের পৃথিবীটাকে তার এই জঙ্গলের চেয়েও বেশি হিংস্র আর অপরিচিত বলে মনে হতো। এখানে অন্তত সে নিজের মতো আছে। তবুও প্রতি রাতে সে ভাবত, একটা অস্ফুট প্রার্থনা তার বুক ঠেলে বেরিয়ে আসত। যদি কেউ আসতো, যে কেউ, শুধু একজন মানুষ যার সাথে দুটো কথা বলা যায়, যার বুকের উপর রাতটা পার করা যায়। আমি আমার সবটা দিয়ে তার সেবা করতাম। এই চাহিদা, এই অপূর্ণতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। সে শুধু একটা আশ্রয়ের খোঁজে ছিল। সেদিন ছিল ভরা বর্ষার একটা সন্ধে। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। লতা ঘরের ভেতরে কাঠের আগুনে কয়েকটা বুনো আলু সেদ্ধ করছিল। ঠিক তখনই সেই অবিশ্রান্ত বর্ষণের শব্দ ছাপিয়ে একটা ক্ষীণ আওয়াজ হলো। দরজায় কেউ যেন টোকা দিচ্ছে। লতা রক্তহীন হয়ে গেল। এই জঙ্গলে, এই দুর্যোগে মানুষ অসম্ভব। সে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে একটা ক্লান্ত, বয়স্ক কিন্তু গভীর কণ্ঠ ভেসে এলো, মা, একটু আশ্রয় মিলবে? পথ হারিয়ে ফেলেছি। এই ঝড় বৃষ্টিতে আর এক পাও চলার ক্ষমতা নেই। লতার বুকটা একই সাথে ভয় আর অদ্ভুত এক উত্তেজনায় ধুকপুক করছিল। সে দরজার ছোট্ট একটা ফাঁক দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করল। আবছালো আদাড়িতে দেখল 50 একজন মানুষ। চুলদাড়ি প্রায় সাদা, বৃষ্টির জলে ভিজে জুবুথুবু অবস্থা। কাঁধে একটা কাপড়ের ঝোলা। চেহারায় একটা অদ্ভুত প্রশান্তি আছে। হিংস্রতা বা লালসার ছিটে ফোটাও নেই। লতা দ্বিধাগ্রস্ত হাতেই দরজাটার খিল খুলে দিল। লোকটি ঘরে ঢুকে প্রথমে আগুনের দিক এমনভাবে তাকালো যেন কত যুগ পর আগুন দেখছে। তার চোখে মুখে ফুটে উঠল গভীর কৃতজ্ঞতা। ঈশ্বর তোমার মঙ্গল করুন মা। আজ তুমি দরজা না খুললে এই অরণ্যই আমার কবর হতো। লতা তাকে বসতে দিল। নিজের জন্য রাখা সেদ্ধ আলু আর মাটির কলস থেকে একটু জল সে লোকটির সামনে এগিয়ে দিল। আমার নাম বিজন, লোকটি খেতে খেতে বলল। আমি একজন বৈদ্য। লোকে বিজন বৈদ্য বলেই জানে। বন জঙ্গলে ঘুরে বেড়ায় শেকড় বাকড়ের খোঁজে। একসময় এক বড় রাজ্যের রাজ্য বৈদ্য ছিলাম, কিন্তু মানুষের লোভ আর অসুস্থতার চিকিৎসা করতে করতে নিজেই অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই সব ছেড়ে এই অরণ্যই আমার ঘর। লতা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল। কত দিন, কত মাস সে কোনো স্বাভাবিক মানুষের কণ্ঠ শোনে না। এই বয়স্ক লোকটির কণ্ঠস্বরে কি যেন একটা জাদু আছে, যা লতার সমস্ত ভয়কে এক মুহূর্তে দূর করে দিচ্ছিল।
ঝড় সে রাতে থামল না। দুজনেরও আর যাওয়া হলো না। লতা ঘরের এক কোণে তাকে নিজের কাঁথাটা পেতে শুতে দিল। নিচে আগুনের পাশে অন্য একটা ছেঁড়া চাদর মুড়ি দিয়ে শুলো। ঘুম কারোরই ছিল না। পরের কয়েকদিন বৃষ্টি চলল। জঙ্গল জলে ডুবে রইল। বিজনের পক্ষে ফেরা প্রায় অসম্ভব। সে লতার ঘরেই কাজেই ছোটোখাটো সাহায্য করতে লাগলো। শুকনো কাঠ কেটে আনা, চালন দিয়ে চাল ছেড়ে দেওয়া, আর লতা তার জন্য রান্না করে। একটা অদ্ভুত নীরব বোঝাপড়া তৈরি হলো তাদের মধ্যে। কিন্তু লতার ভেতরে চলছিল অন্য এক ঝড়। এই প্রথম এতগুলো দিন পর সে একজন পুরুষের সান্নিধ্যে আছে। বিজন বয়স্ক, তাতে কি? সে একজন পুরুষ। তার বলিষ্ঠ কণ্ঠস্বর, তার অভিজ্ঞ চাহনি, তার হাতের রুক্ষ চামড়া, সব কিছু লতার ভেতরের ঘুমন্ত নারী সত্তাকে জাগিয়ে তুলেছিল। সে বিজনকে দেখত। লোকটা যখন গভীর মনোযোগ দিয়ে কোনো শেকড় পরীক্ষা করত, লতা তার চওড়া কাঁধের দিকে তাকিয়ে থাকত। রাতে ঘুম আসতো না। ঘরের অন্য কোণে একজন পুরুষের নিঃশ্বাসের শব্দ, এই শব্দটাই তার সমস্ত শরীরে কাটা দিচ্ছিল। তার ইচ্ছে করত চুপি চুপি লোকটার পাশে গিয়ে শুয়ে। তার ইচ্ছে করত নিজের সবটা একাকিত্বের কথা তাকে বলে তার বুকে মধ্যে মুখ লুকায়, কিন্তু সাহস হতো না। এক অজানা লজ্জা, এক ধরনের ভয় তাকে আটকে রাখত। যদি লোকটা তাকে খারাপ ভাবে, যদি তাকে তাড়িয়ে দেয়, এই ভয় তার চাহিদার চেয়েও বড় হয়ে দেখা দিল। সে শুধু রাতে চুপি চুপি কাঁদত। বিজন কিছুই বুঝত না। সে বৈদ্য, মানুষের শরীর সে পড়তে পারে, মনও পড়তে পারে। সে দেখত এই যুবতী মেয়েটা একা একা ছটফট করছে। তার চোখের কোণে কালি আর উদাস চাহনি। বিজন বুঝত এর অসুখ শুধু একাকিত্বের নয়, এর অসুখ অপূর্ণতার। বিজনের নিজের জীবনও তো কম শূন্য নয়। রাজ্য বৈধ ছিল, কিন্তু সম্মান ছাড়া আর কিছুই পায়নি। স্ত্রী পুত্র সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। এই প্রথম এই জঙ্গলের মেয়েটার মধ্যে সে এক নিখাত সারল্য, এক আদিম নির্ভরতা খুঁজে পেল। এই যুবতী মেয়েটাকে দেখে তার নিজেরও বয়স্ক মনের মধ্যে কোথাও যেন একটা চাহিদার জাগরণ হতো। কিন্তু সে নিজেকে সংযত রাখত। সে অতিথি, তার ওপর সে বয়সে অনেক বড়। সে শুধু দীর্ঘশ্বাস ফেলত আর কাজে মন দিত। এভাবেই কাটল আরও কয়েকদিন। দ্বিধা আর অকথিত ইচ্ছার এক অদৃশ্য দেওয়াল দুজনের মধ্যে দাঁড়িয়ে রইল। তারপরেই ঘটনাটা ঘটল। সেদিন সন্ধ্যের পর থেকেই লতার শরীরটা খারাপ লাগছিল। রাতে প্রবল কাঁপুনি দিয়ে জ্বর এলো। জঙ্গলে সে চেনা জ্বর, যে জ্বরে সে তার স্বামীকে হারিয়েছিল। লতা ভয়ে কুঁকড়ে গেল। সে কি তবে মরেই যাবে? বিজন যখন দেখল লতা জ্বরে বেহুশ হয়ে প্রলাপ বকছে, তার ভেতরে সমস্ত দ্বিধা এক মুহূর্তে উড়ে গেল। সে আর অতিথি নয়, সে এখন চিকিৎসক। ভয় পেও না মা, আমি বিজন বৈদ্য। আমি তোমাকে কিছু হতে দেব না। এই বলে সে ঝোলা থেকে শেকড় বাকড় বের করে থেতো করতে বসল। জোর করে লতাকে তেতোর রস খাওয়ালো। জ্বর বাড়ছিল। লতার শরীর যেন আগুনে পুড়ে যাচ্ছে। বিজন বুঝল শুধু ওষুধে হবে না, জল পড়তে দিতে হবে। সে গামছা ভিজিয়ে আনলো, কিন্তু লতার কপালে জলপট্টি দিয়েও লাভ হচ্ছিল না। পুরো শরীরটায় মুছিয়ে দিতে হবে। বিজন এক মুহূর্ত ইতস্তত করল। এটা ঠিক নয়, কিন্তু পরক্ষণেই তার চিকিৎসকের সত্তা ধমকে উঠল। একটা জীবন বাঁচানোটা অনেকটা বেশি জরুরি। সে সাবধানে লতার পরনের মলিন শাড়িটা সরালো। আগুনের আবছা আলোয় 24 বছরের যুবতীর দেহ। বিজন কোনো লালসা বোধ করল না। তার চোখে ছিল শুধু করুণা আর আরোগ্য করার প্রতিজ্ঞা। সেই ভেজা গামছা দিয়ে লতার গলা, বুক, পেট, হাত, পা সব মুছিয়ে দিতে লাগলো। লতা জ্বরের ঘোরে প্রথমে শিউরে উঠল, কিন্তু সে শীতল স্পর্শে তার জ্বালা জুড়িয়ে যাচ্ছিল। সে অস্ফুটে বলল, যেও না, আমাকে ছেড়ে যেও না। কোথাও যাব না মা, আমি আছি। বিজন তার কপালে হাত রাখল। সেই রাতে বিজন তার নিজের জায়গায় ফিরল না। সে লতার পাশেই বসে রইল। সারা রাত ধরে তার সেবা করল। কখনো তার রুক্ষ হাত দিয়ে লতার চুলে বেলি কেটে দিল, কখনো বা তাকে ধরে বসিয়ে ওষুধ খাওয়ালো। ভোরের দিকে লতার জ্বর ছাড়ল। সে চোখ মেলে দেখল বিজন তার হাতটা ধরেই বসে আছে। লোকটার চোখে গভীর ক্লান্তি, কিন্তু কি অসম্ভব মায়া
লতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই স্পর্শ কত যুগ সে একটা নির্ভরতার স্পর্শ পায়নি। আপনি সে কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। বিজন মৃদু হেসে বলল, এখন কথা বলো না, তুমি খুব দুর্বল। পরের 2-3 দিন বিজন নিবিড়ভাবে লতার সেবা করল। সে এখন আর মা বলে সম্বোধন করে না, সে তাকে লতা বলে ডাকে। এই অসুখটা তাদের মাঝখানে সেই অদৃশ্য দেওয়ালটাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। লতার আর কোনো লজ্জা ছিল না। যে মানুষটা তার জীবন বাঁচিয়েছে তার সামনে কিসের লজ্জা? সেদিন রাতে লতা পুরোপুরি সুস্থ। বাইরের চাঁদের আলো, বিজন তার শোয়ার জায়গায় যাচ্ছিল। লতা মৃদুস্বরে ডাকল, বৈদ্য। বিজন ঘুরে দাঁড়ালো। লতা বিছানায় উঠে বসল। তার চোখ দুটো চাঁদের আলোয় চিকচিক করছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার শুধু শরীর খারাপ ছিল না বৈদ্য, আমার মনটাও মরে যাচ্ছিল। বিজন তার পাশে এসে বসল। লতা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তার সব কথা, তার সব ভয়ের কথা, তার অসহনীয় একাকিত্বের কথা, তার রাতের পর রাত জেগে থাকার যন্ত্রণার কথা সব উজাড় করে দিল। আমি প্রতি রাতে ভাবতাম, কেউ যদি আসতো। আপনি এলেন, আপনি আমাকে নতুন জীবন দিলেন, কিন্তু আমার যে আরও কিছু চাই। লতা বিজনের হাতটা চেপে ধরল। আপনি কি এই শূন্যতাও পূরণ করে দেবেন? আমি আর একা থাকতে পারছি না। বিজনের বুকটা ধড়াস করে উঠল। এই যুবতী মেয়েটির চোখের আগুন, তার কণ্ঠের আকুতি তাকে বিদ্ধ করল। সেও তো একা ছিল, সেও তো একটা আশ্রয় খুঁজছিল। বিজন লতার মুখের দিকে তাকালো। তার চোখে কোনো লালসা ছিল না, ছিল গভীর মায়া আর সহানুভূতি। সে লতার অন্য হাতটা নিজের রুক্ষ হাতের মধ্যে তুলে নিল। লতা তার স্বর গভীর শোনালো, আমিও একা, আমার সবই ছিল কিন্তু কিছুই ছিল না। তুমি যদি এই বুড়ো মানুষটার মধ্যে আশ্রয় খুঁজে পাও, তবে আমার আর কিছু চাওয়ার নেই। লতা আর কোনো কথা বলল না। সে বিজনের বুকে মাথা রাখল। বিজন তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই রাতে অরণ্যের সমস্ত নীরবতাকে সাক্ষী রেখে দুটো নিঃসঙ্গ আত্মা একে অপরের মধ্যে আশ্রয় খুঁজে নিল। এটা দুটো শরীরের মিলন ছিল না, এটা ছিল দুটো ভাঙ্গা মানুষের একে অপরকে পূরণ করার প্রতিজ্ঞা। বিজন তার অভিজ্ঞতা আর গভীর মমতায় লতার সমস্ত শারীরিক ও মানসিক চাহিদাকে পূর্ণতা দিল, আর লতা তার যৌবনের সমস্ত উষ্ণতা দিয়ে বিজনের একাকিত্বকে ভরিয়ে দিল। পরদিন সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। লতা দেখল সে বিজনের বুকের মধ্যেই ঘুমিয়ে আছে। কোনো লজ্জা নয়, কোনো ভয় নয়, এক পরম শান্তি তার মনকে ছেয়ে গেল। তারা বিয়ে করল। কোনো পুরোহিত বা মন্ত্র ছিল না। বনে পাখি, এই গভীর অরণ্য আর তাদের কুড়ে ঘরের আগুনকে সাক্ষী রেখে বিজন তার কপালে হাত রাখল। লতা তার 5 মেয়েকে প্রণাম করল। বিজনের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হলো। বিজন আর জঙ্গল ছেড়ে গেল না। সে তার চিকিৎসা বিদ্যা দিয়ে জঙ্গলের আশেপাশের ছোট গ্রামগুলোর মানুষের সেবা করত। বিনিময়ে তারা চাল, ডাল, লবণ দিয়ে যেত। লতার ঘর ভরে উঠল। যে জঙ্গলকে তার কারাগার মনে হতো, সেই জঙ্গলই এখন তার শান্তির নীড়। সে রাতগুলোকে তার বিভীষিকা মনে হতো, সেই রাতগুলোই এখন তার সবচেয়ে কাঙ্ক্ষিত সময়। তার ভয় পুরোপুরি কেটে গিয়েছিল। এভাবেই একজন একা ভীত মেয়ে তার জীবনের সব আশা পেয়ে গিয়েছিল এক পথহারা বৃদ্ধের মধ্যে। আর সেই বৃদ্ধ রাজবৈদ্য তার জীবনের শেষ আশ্রয় খুঁজে পেয়েছিল এক যুবতীর ভালোবাসার মধ্যে। অরণ্যের গভীরে তাদের সেই ছোট্ট কুঁড়ে ঘরটা হয়ে উঠেছিল এক স্বর্গের প্রতিচ্ছবি। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি তোমাদের খুবই ভালো লেগেছে। গল্পের লতা ও বিজনের সম্পর্ক আদৌ কি ঠিক? আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।